ভারত, না হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ ভারত এগুলাতে অভ্যস্ত না। আমাদের সীমানাতে মাঝে মাঝে দুই একটা সমস্যা হয়, বাট ওইভাবে আমাদের কোনো হিস্ট্রি নাই। ভারতও বাংলাদেশের সাথে এরকম ভাবে যে দুই রাউন্ড বোমশেল করে রকেট লঞ্চার ওইটাতে যাবে না আমার মনে হয়। তারপরে যে ধরলাম, সিরিয়াস ধরেও নিলাম, যদি অবস্থা এতই খারাপের দিকে গেল, ওই দিকে যদি যায়, তখন হয়তো বাংলাদেশ ভাবলেও ভাবতে পারে যে যেহেতু পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, ওই সিচুয়েশন আমি বলতেছি ওটা কিন্তু অনেক দূরে, যে ওই যে আক্রমণ হয় যায় যেমন ইউক্রেন এবং রাশিয়া যেটা হচ্ছে বর্তমানে, ওইটা আসে না কল্পনাতে। তারপরেও আমি মানে কল্পনাতেই গেলাম, গেলেও তখন হয়তো বা ভাবতে পারে যে ওখানে যেহেতু পারমাণবিক শক্তিধর, ওই রকম কোন চুক্তি বা কোনো কিছু করা যায় কিনা, তখন হইলে বা ভাবতে পারে। কিন্তু এই মুহূর্তে তারা নিজেদের ক্ষেত্রেই তারা পারমাণবিক বোমা তার ব্যবহার করতেছে না। ওই পৃথিবী এখন আমরা বসবাস করতেছি না সাদ ভাই। পারমাণবিক কেউ ব্যবহার করবে, ওই পৃথিবীতে আমরা বসবাস করতেছি না এখন। ভারতও যদি বাংলাদেশের যুদ্ধ ধরেন, কথা লেগে গেল ভাই, রাশিয়ার সাথে দেখতেছেন না ইউক্রেনের যুদ্ধ হইতেছে, পারমাণবিকের ব্যাপারটা যদি মাথায় থাকতো ইউক্রেনকে আগাইতে পারতো। ওইটা আছে ঠিক আছে, কিন্তু ওইটা থাকবেই। ইভেন পাকিস্তান, ভারত আছে, বাংলাদেশের যে নাই, তারপরেও যদি ওইরকম সিচুয়েশনে যায়, বাংলাদেশ কিন্তু ওইটার ভয়ে যে চুপ থাকবে, আমার মনে হয় থাকবে না। তো সেজন্য ওই পারমাণবিকটা কোনো ম্যাটার করবে না। ধরেন কথার কথা, বাংলাদেশ এখন যদি বর্ডারে যদি প্রবলেম হয়, কথার কথা, বর্ডারে যদি ভারতের পক্ষ থেকে আগ্রাসন হয়, ওই আগ্রাসন কিন্তু বাংলাদেশিরাও কিন্তু তার জায়গা থেকে এসে কিন্তু করবে, ফাইট দেবে। পারমাণবিক আছে, ওই ভয়ে থাকবে না, কারণ পারমাণবিক ব্যবহার করার পৃথিবীতে আমরা বসবাস করতেছি না। বলেন। আচ্ছা ভাই, শাহিনুর ভাই, আমরা চাই না। আর এটা আমি কি বলছি যে এই উভয় দেশ, তাদের অভ্যাস এখনো নাই, স্ট্র্যাটেজিতেও নাই, তারা অভ্যাসও নাই যে এই একটা মানে একটা রাইট চিন্তাও নাই। আর দ্বিতীয় কথা, আর এই চিন্তা করাটা ভারতের জন্য, ভারত দুইবার চিন্তা করবে একটা রকেট লঞ্চার ছুড়ে মারতে। আর কেননা ছুড়ে মারতে, এটা ভারতের যে ভয় আছে, সেই ভয়টা হচ্ছে যে কেন আমি ওখানে ওটা এখানে আইএসআই বা আন্তর্জাতিক লাদেন বাহিনী এখানে যে গড়ে উঠবে, ওটাও তো ভালোভাবেই বুঝেছি, তাই না? রাইট ভাই, ঘটনা শাহিনুর ভাই, আপনি ঠিক পয়েন্টে গেছেন। আমরা মানে পাকিস্তানি মানে ভারতের যে পশ্চিমাঞ্চলে তারা 10 রাউন্ড বোমশেল করার পরে, তারা ওই যে বললাম নাস্তা খাইতে যায় সকালবেলা ব্রাশ করার পরে, আচ্ছা ওই নাস্তা খাওয়ার ভেতরেই আবার জানে যে ওইখান থেকে 8 থেকে 10 রাউন্ড কিংবা 15 রাউন্ড আবার বোমশেল ওরা করবে পাকিস্তানিরা। কিন্তু পাকিস্তানের সাথে যে রিলেশন আর বাংলাদেশের সাথে রিলেশন এখানে রাত দিন তো রাইট। কিন্তু বাংলাদেশে তারা জানে যে আমরা যদি 5 রাউন্ড বোমশেল করি বাংলাদেশের উপরে বর্ডারে, সে বাংলাদেশের চারিদিক দিয়ে তো বলতে গেলে বর্ডার, তো এখন সেখানে তারা জানবে যে এইখানে বাংলাদেশ একটা বোমশেলও করবে না, হয়তো বা একটা করলে করতে পারে, 10টা বোমের মানে 10টা শেলিং করার প্রেক্ষিতে বাংলাদেশ একটা শেলিং করবে। কিন্তু ভারত চিন্তা করবে যে এই 5টা শেলিং করলাম, এই শেলিং এর প্রেক্ষিতে ওই ভারত বাংলাদেশে মানব শেলিংটা বেশি আকার ধারণ করবে। দারুণ পয়েন্ট। হ্যাঁ, ওইটা কিছু হইলে যে ওটা তো তাদের তো অভিজ্ঞতায় আছে অলরেডি, 71-এ যে অভিজ্ঞতা তাদের আছে, যেভাবে মানুষ যায় ওখানে পাড়ি জমাইছে, ওই ভয় তো তাদের থাকবেই, তাই না? ঠিক। এখন ব্যাপারটা হচ্ছে তৃষ্ণা আপুর কথায় আমি আসি। তৃষ্ণা আপুর কথায় আমি যেটা, এখন কি আসতে পারি ভাই? হ্যাঁ। আচ্ছা, এইখানে হচ্ছে এখন সারা পৃথিবীতে মোটামুটি ভাবে খুব রিসেন্টে ওই যে মানে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রতিটা রাষ্ট্র তাদের বলতে গেলে প্রায় ভূসীমানা মানে সীমানা, জমির সীমানা, সেটা একেবারে অলমোস্ট নির্ধারিত করে ফেলছে। যেমন সে যত বড়ই শক্তিশালী কান্ট্রি হোক না কেন, অন্য কান্ট্রির একটা পিলার পর্যন্ত সরাইতে পারে না, মানে হয়তো এরকম টাইপের। যেমন আমাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হলো, ভারত সাহায্য করলো একেবারে সর্বাঙ্গীন ভাবে।
তো এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশের একটা পিলার সে তারা সরায়নি এবং সরাইতে চেষ্টাও করেনি, আমরা জানিও না, আমরা এরকম কোনো ইতিহাসও আমরা দেখি না। তো এখন কথা হচ্ছে যে ভারত বাংলাদেশকে নিয়ে নেবে, এইটা যেরকম সাদ্দাম হোসেন মানে কুয়েতকে দখল করতে গিয়ে সে কিন্তু নিজেই নাস্তানাবুদ হয়ে গেছিল। তো এখন বাংলাদেশকে দখল করার এই দুশ্চিন্তা, মানে এই দুশ্চিন্তা না, এই একটা অবুঝ অবুঝ চিন্তা, এত অবোধ বিবোধ মনে হয় ভারত না। ভারতের রাজনৈতিক প্রজ্ঞা অনেক বেশি বাংলাদেশের থেকেও, এবং কেন বাংলাদেশ ছোট কান্ট্রি, আমাদের প্রজ্ঞা ভাই, আমরা আজ আসি, আজ লাভ দিয়ে উঠি চায়নার নৌকায়, কালকে লাভ দিয়ে উঠি আমেরিকার নৌকায়, পরশুদিনকে লাভ দিয়ে উঠি ইন্ডিয়ান নৌকায়, মানে আমাদের তো ভাই কিছু করার নেই, আমাদের নিজস্ব নৌকা নেই। সো আমরা চাই আমাদের দেশটার একটা লবিং ধরে বাঁচতে, এটা তো স্বাভাবিক ভাই। আজ পর্যন্ত কি আপনি বলতে পারবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা লবিং ছাড়া বাঁচি নাই? এখন বাংলাদেশকে অন্য কান্ট্রি, এখন ইন্ডিয়ার কথা শেষ, লবিং করেই বাড়ছে। জি, ওই তো সেই এখন কথা 25 বছরের শান্তি চুক্তি করছে, কি লবিং না? আমি লবিং ছাড়া, আমি বলছি লবিং ছাড়া বাংলাদেশ এমন ভাবে বলতে গেলে চলে না। ইন্ডিয়া কোনোদিন কোনো নৌকায় পা দেয় নাই। হ্যাঁ, ইন্ডিয়া কোনোদিন কোনো নৌকায় পা দেয় নাই। আরে ভাই, ইন্ডিয়া তো সব নৌকায় পা দেওয়া আছে। ওকে, এক কথাতে শেষ। তাহলে আপনি এমন ভাবে বলতেছেন যে বাংলাদেশের কোনো নৌকাই নাই। বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশ বিভিন্ন সময়ে বিভিন্ন নৌকায় পা দিয়েই চলতে হয়েছে বাংলা। নিয়ামুল ভাই, এই গত 15 বছর আমাদের সরকার যদিও কথাগুলো শুনতে কিরকম লাগতেছে, কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের কিন্তু হযবরল অবস্থাতেই ছিল। দেখেন আপনি, আমরা যে মুক্তিযুদ্ধ হলো তাতেও কিন্তু আমরা কিন্তু ভারতের সহায়তা নিয়েই করতে হয়েছে, 1। 2 নম্বর, আপনি গত 15 বছর যদি চিন্তা করেন, আমাদের সরকার, যে দেশের সরকার পুরো ভারতের একদম পাপেট সরকার, আমরা নিজেরাই বলতেছি, তার মানে দেখেন আমরা কত দুর্মূল্যমান অবস্থায়, রাইট? এই মুহূর্তেও কিন্তু দেখেন আমাদের যে এরিয়া, আমাদের যে অস্তিত্ব, এগুলো নিয়ে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এবং সেক্ষেত্রে ভারতের সাথেই কিন্তু আমরা এক ধরনের যে মানে যুদ্ধেই লিপ্ত হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কারো না কারো কাছে হাত করতেই হচ্ছে। এটা শুনতে খারাপ লাগলেও কিন্তু রিয়ালিটি তো তাই না নিয়ামুল ভাই? না, আমি তো প্রথমেই বললাম যে আমাদের তো অবশ্যই সহযোগিতার হাত, বন্ধুত্বের হাত ধরতেই হবে ভাই। বন্ধুত্বের হাত আর হচ্ছে বন্ধুত্ব জিনিসটা আবার অন্য কিছু ভাই। নিয়ামুল ভাই, বন্ধুত্ব হচ্ছে কি আপনার ক্ষমতা আছে, বন্ধুত্ব করতেছেন, আরেকটা হচ্ছে আপনার বেঁচে থাকার জন্য আপনি কারো আশ্রয় নিচ্ছেন, পার্থক্য আছে কিন্তু। এক ধরনের কিন্তু শুনতে খারাপ লাগলেও আমরা কিন্তু এক ধরনের বিএনপির যে প্রচারণা ছিল, বিএনপি কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা দল এবং অনেক মানুষকে প্রতিনিধিত্ব করে, তাদেরকে আমরা দেখছি ভারতে যায় বসে থাকা ক্ষমতার জন্য, আবার পরে আবার দেখছি আমেরিকার কাছে ধর্ণা দেয়া। অর্থাৎ বাংলাদেশের বড় দুইটা দলই যদি এভাবে ধর্ণা দেয়, তাতে তো আমাদের যে ভঙ্গুর এবং দুর্বল যে চরিত্র, সেটা তো বহিঃপ্রকাশ ঘটে যায়। যখন ভারতের পায়ের নিচে চলে গেছে,